ভাবুন তো, আপনি রাতের অন্ধকারে ৭০ কিলোমিটার বেগে হাইওয়ে দিয়ে গাড়ি চালাচ্ছেন, হঠাৎ সামনে একটা কালো সিলুয়েট, ব্রেক করার আগেই ধাক্কা, আপনি ছিটকে পড়লেন। কিন্তু ধাক্কা দেওয়া জিনিসটা সেটা কোনো স্থির বস্তু নয়, সেটা একটা জীবন্ত পশু। অথচ এই দৃশ্য এখন আর কোনো বিরল ঘটনা নয়। ভারতের প্রাণকেন্দ্র থেকে শুরু করে ছোট গ্রামের অলিগলি সর্বত্র এখন একটাই ভয়াবহ অবস্থা। রাস্তা দখল করে বসে আছে হাজার হাজার নিরাশ্রয় পশু। কিন্তু সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, এই যে দেশ জুড়ে রাস্তা অবরোধে মহামারী তৈরি হচ্ছে, এর পেছনে কোনো প্রাকৃতিক দুর্যোগ নেই, এটা হলো একটি নিখুঁত অর্থনৈতিক পাল্টা আঘাত। আর এই আঘাতটা এমন একটা জায়গায় গিয়ে পড়ছে যেখান থেকে উদ্ধার পাওয়ার কোনো রাস্তা নেই বললেই চলে। আসসালামু আলাইকুম। গ্লোবাল ইনসাইট বিডি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আরেকটি গভীর অনুসন্ধানে। আজকের গল্পটা শুরু হয় পশ্চিমবঙ্গের একটি জেলা থেকে, কিন্তু এর শেকড় ব্যাপ্ত পুরো ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোতে। সাম্প্রতিক সময়ে পুরুলিয়ার মতো এলাকায় যা দেখা যাচ্ছে তা যেন কোনো সিনেমাটিক ফুটেজ নয়, বরং একটি আসন্ন বিপর্যয়ের পূর্বাভাস। শহরের মূল সড়ক, হাসপাতালের সামনে, বাস স্ট্যান্ড, সর্বত্র এখন গবাদি পশুর দলবদ্ধ অবস্থান। এমনকি উড়ালপুরের উপরেও এরা নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে। ফলাফল, প্রতিনিয়ত মর্মান্তিক দুর্ঘটনা। কিন্তু প্রশ্ন হলো, এই পশুগুলো এখানে এলো কোথা থেকে? আর এটা কি শুধুই প্রশাসনের ব্যর্থতা, নাকি পেছনে লুকিয়ে আছে একটি বৃহত্তর রাজনৈতিক ডেডলক? চিন্তা করে দেখুন, একটি সম্প্রদায় যখন তাদের অর্থনৈতিক অংশগ্রহণ প্রত্যাহার করে নেয় তখন কি হয়। আজকের এই ভিডিওতে আমরা সেই অদৃশ্য যুদ্ধের কথাই বলবো, যেখানে কোনো বুলেট ছোড়া হচ্ছে না, কোনো রক্ত পড়ছে না, অথচ প্রতিপক্ষের মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে সম্পূর্ণ নীরবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন কিছু তথ্য থাকছে যা আপনার চিন্তার জগৎকে নাড়িয়ে দেবেই। পুরুলিয়া শহরের প্রাণকেন্দ্রগুলোতে এখন প্রতিদিন সকালে যা দেখা যায় তা যেন এক অভাবনীয় দৃশ্য। দোকানদাররা যখন দোকানের শাটার খুলতে যান, তখন দেখেন তাদের সামনের পুরো রাস্তাটাই যেন একটি বিশাল খামারে পরিণত হয়েছে। পশুদের কারণে রাস্তার অর্ধেকটা অচল, যানবাহন চলাচল করছে বিপজ্জনকভাবে সরু জায়গা দিয়ে। কিন্তু সমস্যাটা দিনের বেলার চেয়ে রাতের বেলায় হাজার গুণ বেশি ভয়ের। অন্ধকারে হাই স্পিড যানবাহনের সাথে এই পশুগুলোর সংঘর্ষ এখন নিয়মিত ঘটনা। স্থানীয় বাস মালিকদের একটা অংশ ইতিমধ্যে প্রকাশ্যে জানিয়েছেন, উড়াল সেতুতে এই পশুদের উপস্থিতি এখন চরম মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। এখন এই প্রশ্নটা মাথায় আসতে বাধ্য, এত বিপুল সংখ্যক পশু হঠাৎ করে রাস্তায় কোথা থেকে এলো? প্রশাসন কি এদের সরাতে পারছে না? পুরুলিয়া পৌরসভার শীর্ষ প্রতিনিধি নিজেই স্বীকার করেছেন, এই মাত্রার সংকট মোকাবেলার মতো কোনো অবকাঠামো বা পরিকল্পনা তাদের হাতে নেই। কিন্তু এই প্রশ্নের উত্তর প্রশাসনিক ব্যর্থতার বাইরে গিয়েও পৌঁছায় একেবারে ভিন্ন একটি জায়গায়। গত এক দশকে ভারত জুড়ে গবাদি পশু নিয়ে একটি বিষাক্ত রাজনীতি তৈরি হয়েছে। গোরক্ষার নামে উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ওপর নির্মম নির্যাতন চালিয়েছে। গরু পরিবহনের অভিযোগে মুসলিম ব্যবসায়ীদের গণপিটুনি, এমনকি হত্যার ঘটনা যে পরিমাণ ঘটেছে তা কল্পনাতীত। সরকারি নিয়মকানুন ও এমনভাবে করা হয়েছে যেন এই সম্প্রদায়ের জীবিকা একদম পুরোপুরি রুদ্ধশ্বাস করা যায়। কিন্তু এবার প্রতিক্রিয়াটা এলো একেবারে ভিন্ন পথ ধরে। কোনো ধর্মঘট নয়, কোনো রাজপথে বিক্ষোভ নয়, মুসলিম সমাজের একটি বড় অংশ একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। তাদের যুক্তি সরল, আপনার গরু নিয়ে আমাদের ওপর আক্রমণ করছেন, কিন্তু আমরা এই ব্যবসা থেকে সম্পূর্ণ বিমুখ হয়ে যাচ্ছি। কোনো গরু কেনা হবে না, মাংস খাওয়া হবে না, এমনকি ধর্মীয় অনুষ্ঠানেও এদের ব্যবহার বন্ধ করা হচ্ছে। অনেকে একে বলছেন অহিংস প্রতিরোধ, আবার অনেকে বলছেন এটা ধ্বংসাত্মক অর্থনৈতিক কৌশল। এখন একটু গভীরে যাই, এই বয়কটের সবচেয়ে বড় আঘাতটা কার উপর পড়ছে? উত্তরটা শুনলে অনেকেই চমকে যাবেন। এর সবচেয়ে বড় শিকার হচ্ছেন ভারতের সাধারণ হিন্দু কৃষক পরিবারগুলো। ভারতের গ্রামীণ অর্থনীতির একটি বড় অংশ গবাদি পশুর উপর নির্ভরশীল। একজন কৃষক তার জীবনের সঞ্চয় দিয়ে গরু পালন করেন, দুধ উৎপাদন করেন, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পর গরুটা যখন দুধ দেওয়া বন্ধ করে দেয়, তখন কি করবেন তিনি? এই পুরনো এবং অনুৎপাদনশীল গরুটাকে তিনি বিক্রি করবেন, সেই টাকা দিয়ে তিনি নতুন গরু কেনেন, পরিবারের খরচ চালান। এখন এই পুরনো গরুগুলো একমাত্র বড় ক্রেতা কারা? যে সম্প্রদায়টি এখন কেনাকাটা থেকে সরে আসছে বলে ঘোষণা দিয়েছে। এখন ধরুন ক্রেতা যদি সম্পূর্ণ হাওয়া হয়ে যায়, তখন কৃষকের এই বয়স্ক গরুটার কি হবে? ধর্মীয় বিশ্বাসের কারণে হিন্দু কৃষকরা গরু হত্যা করতে পারেন না, বিক্রি করার মতো বাজার আর নেই, আর আজীবন সেটাকে খাওয়ানোর মতো আর্থিক সামর্থ্য কারো নেই। বাধ্য হয়ে তারা সেই গরুগুলোকে রাস্তায় ছেড়ে দিচ্ছেন। এটাই হলো পুরুলিয়া বা ভারতের অন্যান্য রাস্তায় হাজার হাজার পশু ঘুরে বেড়ানোর আসল রহস্য। বর্তমানে রাস্তায় থাকা নিরুপায় পশুর সংখ্যা 50 লক্ষ ছাড়িয়ে গেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই অর্থনৈতিক সংকট যদি দীর্ঘস্থায়ী হয়, তবে আগামী কয়েক বছরের মধ্যে এই সংখ্যা কয়েক কোটি ছাড়িয়ে যেতে পারে। এবার রাজনীতির মাঠে চলে যাই। বর্তমান শাসক দলের কৌশলগত পুঁজি
স্ট্র্যাটেজি কি? তারা গরু ইস্যুকে ব্যবহার করে সাম্প্রদায়িক মেরুকরণ তৈরি করছে। বারবার একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে, দেখুন ওরা আমাদের গরু মারছে, ওদের শাস্তি দিতে হবে, আমাদের ক্ষমতায় আনতে হবে। কিন্তু যখন মুসলিম সমাজ বলছে ঠিক আছে আমরা গরুর কাছাকাছি যাবই না, তখন কি হলো? সেই পুরো আবেগঘন ন্যারেটিভটাই তছনছ হয়ে গেল। গরু কেনাবেচা বন্ধ হলে গোরক্ষার নামে আর কাকে আক্রমণ করবে তারা, কাকে দেখিয়ে ভোটের হাওয়া তৈরি করবে? এদিকে যারা গরু পালন করেন অর্থাৎ হিন্দু কৃষকরা যখন দেখবেন তাদের বছরের পর বছর শ্রম এবং টাকা এখন রাস্তায় পচে যাচ্ছে, তখন তাদের ক্ষোভটা কার দিকে যাবে? উগ্র গোষ্ঠীর দিকে নাকি সরাসরি সরকারের দিকে? এবার একটু যুক্তিবাদী প্রশ্ন করি, ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কাজ যদি সত্যি বন্ধ করতে চায় সরকার, তবে কেবল একটি সম্প্রদায়ের ওপর নাগাল দেওয়া কেন? একজন শীর্ষ ইসলামী পণ্ডিত সম্প্রতি সরকারকে একটি খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি বলেছেন, গরুকে যদি সত্যি জাতীয় পশুর মর্যাদা দিতে চান তাহলে দেশে গরু জবাই সম্পূর্ণ বন্ধ করুন, আন্তর্জাতিক বাজারে গরুর মাংস রপ্তানি বন্ধ করুন। কিন্তু সেটা হবে কেন? কারণ এই মুহূর্তে ভারত বিশ্বের অন্যতম বৃহৎ গরুর মাংস এবং চামড়ার রপ্তানিকারক। এখানে কয়েক বিলিয়ন ডলারের কর্পোরেট ব্যবসার জড়িত। সরকার একদিকে গরু রক্ষার কথা বলে সাধারণ মানুষকে জেলে পুড়ছে, অন্যদিকে কর্পোরেট লবির চাপে বিদেশে মাংস রপ্তানি করে মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন করছে। এই দ্বৈত নীতির ভণ্ডামিটা এই অর্থনৈতিক বয়কটের সামনে সবার সামনে এখন একদম উলঙ্গ হয়ে গেছে। এখন ভবিষ্যতের কথা ভাবুন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে যখন কোরবানির ঈদ আসবে তখন এই বয়কটের প্রকৃত চিত্রটা স্পষ্ট হবে। যদি সত্যি এই সিদ্ধান্ত মেনে চলা হয় তাহলে গবাদি পশুর পুরো সাপ্লাই চেইনটাই ভেঙে পড়বে। চামড়া শিল্প থেকে শুরু করে পরিবহন ব্যবসা সবখানে ভয়াবহ প্রভাব পড়বে। সরকার একটি এমন জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে তারা পিছু হটতেও পারবে না, সামনে এগোতে পারবে না। হিন্দুত্ববাদী ভোট ব্যাংক ধরে রাখতে গেলে কঠোর আইন বহাল রাখতে হবে, আর সেই আইনের কারণেই দেশের কোটি কোটি কৃষক অর্থনৈতিকভাবে। এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা এমন এক ধরনের প্রতিরোধ যেখানে লাঠি বা বন্দুক দিয়ে কোনো লাভ হবে না। অর্থনৈতিক অংশগ্রহণ প্রত্যাহারের এই অস্ত্রটা এতটাই ধারালো যে এর কাটা লাগবে সেই সাধারণ মানুষের গায়ে, যাদের আবেগকে পুঁজি করে এই রাজনীতিটা শুরু হয়েছিল। দাবার বোর্ডে যে ঘুঁটিগুলো সাজানো হয়েছিল মনে করে সেগুলো এখন বিক্ষোভের হাতে এমনভাবে চলে গেছে, সেগুলো এখন বিপক্ষের হাতে এমনভাবে চলে গেছে যে খেলাটাই উল্টে গেছে। আপনার কি মনে হয় এই নীরব অর্থনৈতিক যুদ্ধটা সত্যি ভারতের ভবিষ্যৎ রাজনীতি বদলে দেবে, নাকি সময়ের সাথে সাথে এই প্রতিক্রিয়াও মিলিয়ে যাবে? নিচে কমেন্ট সেকশনে এসে আপনার মতামত জানান। এই ধরনের গভীর রাজনৈতিক বিশ্লেষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন এবং আপনার বন্ধুদের কাছেও এই অদৃশ্য যুদ্ধের কথা তুলে ধরুন। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।